হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাসরুম। আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে আরো একটি নতুন ক্লাস নিয়ে, সহজভাবে সরল ভাষায় রসায়নকে বোঝার জন্য। তো আজকে আমি তোমাদের যেই বিষয়টা নিয়ে আলোচনা করব তোমাদের সামনে, সেটা হলো পরমাণুর গঠন অধ্যায়ে পরমাণুর ইলেকট্রন বিন্যাস সংক্রান্ত আরো একটি সূত্র। সেই সূত্রটি হচ্ছে আফবাও নীতি বা আফবাও প্রিন্সিপাল। এই আফবাও নীতি বা আফবাও প্রিন্সিপাল এর প্রেক্ষাপট যদি আমরা বলি, আগের দুটো ক্লাসে আমরা দেখেছি পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, হুন্স মাল্টিপ্লিসিটি রুল। এই দুটো সূত্রে আমরা দেখেছি কোন কক্ষকে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে, কোন উপশক্তি স্তরে ইলেকট্রন কিভাবে পরিপূর্ণ হয়। এই আফবাও ভিত্তিতে আমরা দেখব যে পরমাণুর যতগুলি কক্ষক আছে বা উপশক্তি স্তর আছে, কোন উপশক্তি স্তরে বা কোন কক্ষকে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং কোন উপশক্তি স্তরে বা কোন কক্ষকে ইলেকট্রন পরে প্রবেশ করবে। এই জিনিসটা আলোচনা করা হবে এই আফবাও নীতিতে। তাহলে আফবাও নীতিটা কি না, এই আফবাও নীতিতে বলা হচ্ছে যে পরমাণুতে যখন ইলেকট্রন প্রবেশ করবে, পরমাণুতে ইলেকট্রন যখন প্রবেশ করবে, পরমাণুতে ইলেকট্রন প্রবেশ প্রথমে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে। নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন প্রথমে প্রবেশ করবে, তারপর উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। এই নিম্ন শক্তি স্তর বা উচ্চ শক্তি স্তর এটা আমরা কিভাবে ঠিক করব? না, এটা ঠিক করা হয় বিজ্ঞানী আফবাওয়ের নির্ধারিত সূত্র N+L রুল দ্বারা, যেখানে N হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আর L হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা বা সাবসিডারি কোয়ান্টাম নাম্বার, যেগুলো আমরা কোয়ান্টাম নাম্বারের ক্লাসে অলরেডি আলোচনা করেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। কোথাও যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তোমাদের কাছে আমার একটা অনুরোধ, ভিডিওটি তোমরা, আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো, আমার ভিডিওতে লাইক কমেন্ট করো, যাতে আমি ভিডিওটা বানাতে আরো উৎসাহিত হই বা মোটিভেটেড হই। তোমরা সবাই মিলে আমাকে হেল্প করো, তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট। এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অলে সাবস্ক্রাইব করে রাখো, অলে ক্লিক করে রাখো, যাতে আমার ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়। তো চলো আমরা এই N+L রুল এটা কিভাবে প্রয়োগ করব এবং এই রুলটা প্রয়োগ করে কিভাবে উপশক্তি স্তর বা কক্ষকের শক্তি আমরা নির্ধারণ করব, কার শক্তি কম কার শক্তি বেশি, সেটা আমরা দেখি। এই N+ রুল দিয়ে আমরা বুঝতে পারবো যে কোন উপশক্তি স্তরের বা কোন কক্ষকের শক্তি কম, কোন কক্ষকের শক্তি বেশি। প্রথমে আমরা দেখে নিই যে N+L রুলটা কিভাবে প্রয়োগ করব। যে কোনো একটা উপশক্তি স্তর আমি ধরে নিলাম, ধরো 2p, 2 নম্বর শক্তি স্তরের একটি উপশক্তি স্তর 2p। এর ক্ষেত্রে N+L রুল কি করে প্রয়োগ করব? খুবই সহজ একটা নিয়ম। N আমরা প্রথমেই পেয়ে যাব মুখ্য কোয়ান্টাম সংখ্যা, তাহলে N এর জায়গায় আমরা বসিয়ে দিলাম 2 প্লাস p। p এর জন্য গৌণ কোয়ান্টাম সংখ্যা কত হয় আমরা কোয়ান্টাম সংখ্যাতে দেখে এসেছি, গৌণ কোয়ান্টাম সংখ্যা হয় 1।
তাহলে মোট শক্তির পরিমাণ হলো 3। তাহলে n+l রুলে এর শক্তির স্তর হলো 3। যদি আমরা 3D এর ক্ষেত্রে এটা প্রয়োগ করি, খুবই সহজভাবে আমরা প্রয়োগ করতে পারো। 3+d এর জন্য l এর মান হবে 2। তাহলে এ পঞ্চম শক্তি স্তরে থাকে। এইভাবে যে কোনো কক্ষকের ক্ষেত্রে বা যে কোনো উপশক্তি স্তরের ক্ষেত্রে আমরা n+l রুল এটা প্রয়োগ করতে পারবো, এবং এটা প্রয়োগ করে আমরা বলতে পারবো কার শক্তি কম কার শক্তি বেশি। তাহলে যার শক্তি কম হবে ইলেকট্রন সেখানে প্রবেশ করবে। তো চলো আমরা দেখে নিই কোন শক্তি স্তরে কি কি উপশক্তি স্তর আছে এবং তাদের n+l রুলের মান কত হয়। যদি n সমান আমরা 1 দেখি, প্রথম মুখ্য শক্তি স্তরে একটি উপশক্তি স্তর আছে 1s, এর n+l এর মান হচ্ছে, দেখো 1+s এর জন্য l0 সমান 1। যদি n সমান 2 এই শক্তি স্তর দেখি, এখানে দুটি উপকক্ষ আছে 2s 2p, তাহলে 2s এর জন্য n+l দেখো 2+0 সমান 2, 2p এর জন্য n+l দেখো 2+1 সমান 3। যদি 3 নম্বর শক্তি স্তর দেখি n সমান 3, এখানে উপকক্ষক সম্ভব 3s 3p 3d। এখানে দেখো এর শক্তি স্তর 3+0 3+1 সমান 5, 3+0 মানে 3, আর 3+2 সরি এটা 4 সমান 5। যদি n সমান চতুর্থ শক্তি স্তর হয় তাহলে কি কি উপকক্ষ সম্ভব, 4s 4p 4d 4f। তাহলে 4s এর জন্য n+l রুল দেখো 4+0 সমান 4, 4p এর জন্য 4+1 সমান 5, 4d এর জন্য 4+2 সমান 6, 4f এর জন্য শক্তি স্তর হবে 4+3 সমান 7। এই শক্তি স্তরগুলোকে আমরা বিভিন্ন শক্তি স্তরের উপশক্তি স্তরের যে শক্তি কার কত বেশি কার কত কম সেটা আমরা এখানে হিসাব করলাম। আব্বানীতিতে বলা হয়েছে যে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন প্রথমে প্রবেশ করবে। সেইভাবে যদি আমরা দেখি শক্তি স্তর অনুযায়ী সাজাতে যায়, সেখানে গিয়ে একটা সমস্যার সম্মুখীন হব, সেটা আমরা এখানে আমরা ভালো করে দেখি। দেখো 2p এর ক্ষেত্রে দেখো n+l এর মান কত 3, 3s এর ক্ষেত্রে n+l এর মান 3। এরকম অনেক কক্ষক আছে, যেমন দেখো 4p 3d 4s 3p, এরকম অনেক কক্ষক আছে যাদের n+l এর মান একই। তাহলে n+l এর মান যদি একই হয় তাদের শক্তি স্তর আমরা কিভাবে নির্ণয় করব। তার জন্য বিজ্ঞানী আব্বা বললেন যে যেসব কক্ষকের ক্ষেত্রে n+l এর মান সমান হবে তাদের সেক্ষেত্রে যাদের n কম, n এর মান কম, তাদের শক্তি কম, শক্তি কম। তাহলে এখানে দেখো দুটো সমান 2p 3s, দুজনেরই n+l এর মান হচ্ছে 3। এইবার এখানে দেখার বিষয় n এর মান কার কম, না n এর মান স্বভাবতই 2p কম, তাহলে 2p এর শক্তি এখানে কম, 3s এর শক্তি বেশি। এরকম আরো একটা পেয়ার যদি আমরা দেখি 3p 4s, এখানেও 4 এখানেও 4, তাহলে কার n এর মান কম দেখো, না 3p এর ক্ষেত্রে n এর মান কম, সুতরাং এর শক্তি কম। 3d 4s সরি 3d 4p 3d 4p
তাহলে থ্রিডির ক্ষেত্রে 5, 4p-র ক্ষেত্রেও 5। তাহলে n এর মান 3d এর কম, তাহলে 4p-র আগে 3d তে ইলেকট্রন প্রবেশ করবে, 3s এর আগে 2p তে ইলেকট্রন প্রবেশ করবে, 4s এর আগে 3p তে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে আব্বাউ নীতির দুটো ভাগ হলো, একটা ভাগ হচ্ছে যেখানে m+l সূত্র অনুযায়ী যার শক্তি কম সেখানে ইলেকট্রন প্রথমে প্রবেশ করবে। যেসব কক্ষকের n+l এর মান সমান হবে তাদের ক্ষেত্রে, যাদের n এর মান কম, মানে যেসব কক্ষকের প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যার মান কম, সেখানে ইলেকট্রন প্রবেশ করবে আগে। স্বাভাবিকভাবেই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কম মানে কি, সে আগের শক্তি স্তরে প্রবেশ করছে, অবস্থান করছে। তাহলে যদি কোনো কক্ষক তার আগের শক্তি স্তরে অবস্থান করে, স্বভাবতই তার শক্তি কম হবে। সেই জন্য এখানে বলা হয়েছে যার প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যার মান কম, সেই ক্ষেত্রে ইলেকট্রন প্রথমে প্রবেশ করবে। আশা করি বোঝা গেল। এরপর যদি এই কক্ষকগুলিকে আমি শক্তি স্তর অনুযায়ী সাজাই, কিভাবে সাজাবো দেখ। তাহলে প্রথমে আমি স্বাভাবিকভাবে এদের ক্রম লিখছি না, শুধু শক্তি স্তর অনুযায়ী লিখছি। 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4f, 5s, 5p, 5d, 5f, 6s, 6p। এইভাবে যদি আমরা পরপর লিখে যাই, এবার এদেরকে ক্রম অনুযায়ী যদি সাজাই, কার শক্তি সবচেয়ে কম হোক না, 1s এর ক্ষেত্রে যদি আমরা দেখি, এর n+l এর মান 1, সুতরাং এর শক্তি সবচেয়ে কম। এরপরে দেখো আসছে 2s, এর n+l এর মান 2, তাহলে 1s হলো, 2s হলো। 2p-র ক্ষেত্রে দেখো n+l এর মান 3, 3s এর ক্ষেত্রেও n+l এর মান 3। এটা বোঝার জন্য কি হবে, আমি নিচে দেখো একটু লাইন টেনে লিখে দিচ্ছি। এর মান 3, 3, 5, সরি এটা 4, 5, 4, 5, 4 দিয়ে 6, 4 3 7, 5, 5 একে 6, 5 দিয়ে 7, 5 3 8, 6, 6 একে 7। তাহলে শক্তি স্তর গুলো আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এর মান ছিল 1, এর শক্তি স্তর কম আগে লিখেছি, এর মান ছিল 2, তারপরে লিখেছি। এবার দেখো 3, 3-এ দুটো আছে, 2p, 3s। তাহলে 2p-র ক্ষেত্রে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যার মান কম, সেই জন্য 2p আগে, 3s পরে। এরপর দেখো 4 নম্বর, চতুর্থ শক্তি স্তর। চতুর্থ শক্তি স্তরে দেখো দুটি আছে, তাহলে 3 নম্বর হয়ে গেল, 3 নম্বর শক্তি স্তর হয়ে গেল। চতুর্থ শক্তি স্তর দেখো 3p, 4s, দুজনের শক্তি স্তর 4 আছে। এখানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা কার কম না, 3p-র ক্ষেত্রে কম, সেজন্য 3p, তারপর 4s। তাহলে 4 নম্বর শক্তি স্তর এইখান থেকে বাদ গেল। তাহলে পড়ে থাকলো এরপরে 5 নম্বর শক্তি স্তর, তিনটা আছে, 3d, 4p, 5s। সব থেকে মুখ্য তোমার মুখ্য কোয়ান্টাম সংখ্যা কার কম না, 3d-র ক্ষেত্রে কম, সেই জন্য হবে 4s এর পর 3d, তারপর 4p। এই দুটো হয়ে গেল, 3d, 4p হয়ে গেল। তারপরে কি পড়ে থাকছে না, তারপরে পড়ে থাকবে 5 নম্বরের মধ্যে পড়ে থাকবে 5s। এটি 5 নম্বর শক্তি স্তর হয়ে গেল। এরপর দেখো 6 নম্বর শক্তি স্তর, একটা, দুটো, তিনটা, তিনটে 6 নম্বর শক্তি স্তরে আছে, 5 নম্বরটা হয়ে গেল।
4D, 5B, 6S। এইবার সব থেকে মুখ্য কোয়ান্টাম সংখ্যা কম দেখো 4D, তারপর কম আছে 5P, ছ নম্বর 5P, তারপরে আসবে দেখো 6S, 6 নম্বর হয়ে গেল। তাহলে 6 নম্বর শক্তি স্তরে একটা, দুটা, তিনটা ছিল, আমি দেখে। এর পরের শক্তি স্তর দেখো 7 নম্বর শক্তি স্তর, তিনটি আছে, একটি, দুটি, তিনটি, 7 নম্বর শক্তি স্তর দেখো তিনটি আছে, কি কি? 4F, 5D, 6P। তাহলে সবচেয়ে কম শক্তি স্তর, কম মুখ্য কোয়ান্টাম সংখ্যা বিশিষ্ট কক্ষক হচ্ছে 4F। তাহলে 4F এলো, তারপরে এরপরে কি আসবে? 5D, তারপরে আসবে 6P। এটি হলো 7 নম্বর শক্তি স্তর। এইভাবে আমরা 8 নম্বর, 9 নম্বর, 10 এরকম ভাবে শক্তি স্তর অনুযায়ী সাজাতে পারি। তো আমাদের আপাতত এটা লেগলেই চলবে, সেই জন্য আমরা এতটুকু পর্যন্ত দেখলাম। এরপরে আমরা 8 নম্বর শক্তি স্তর পরপর যদি কক্ষক লিখি, তার শক্তি স্তর লিখি, সেখান থেকে আমরা তার শক্তির ক্রম সাজাতে পারবো। তাহলে এখান থেকে যতটা আমরা লিখলাম 1S থেকে 6P পর্যন্ত, তার শক্তির ক্রম হবে এটা। তাহলে এইভাবে আমরা নির্ণয় করতে পারি ইলেকট্রন প্রথমে কোথায় প্রবেশ করবে। প্রথমে ইলেকট্রন 1S এ প্রবেশ করবে, তারপর 2S, তারপর 2P, তারপর 3S, তারপর 3P, তারপর 4S, তারপর 3D, তারপর 4P, 5S, 4D, 5P, 6S, 4F, 5D, 6P। দেখো এবার যদি আমরা শক্তি ক্রম গুলো নিচে নিচে লিখি, পরিষ্কার বুঝতে পারবো। 1, 2, 2 একে 3, 3 একে 4, 4, 3 দিয়ে 5, 4 একে 5, 5, 5, 4 দিয়ে 6, 5 একে 6, 6, 4 3 7, 5 দিয়ে 7, 6 একে 7। দেখো 1 2 3 3 4 4 5 5 6 6 6 7 7 7, একই শক্তি স্তর, কিন্তু তাদের মুখ্য কোয়ান্টাম সংখ্যা অনুযায়ী আমরা তাদেরকে সাজিয়ে লিখলাম। এইভাবে আমরা যে কোনো কক্ষকের ক্ষেত্রে, যে কোনো পরমাণুর ক্ষেত্রে যদি তার কক্ষক আমরা লিখি, সেই কক্ষক গুলিকে সাজিয়ে লিখতে পারবো। এটা মনে রাখার জন্য আরেকটা আমরা কি বলবো, ছবির মতো আঁকতে পারি। সেটা কিরকম? 1S, 2S, 2P। কক্ষক গুলোকে যদি আমরা এইভাবে লিখি একটা লাইন বরাবর, এস গুলো একটা লাইনে, পি গুলোকে একটা লাইনে, 3S, 3P, 3D, এস গুলো একটা লাইনে, 4P, 4D, 4F, 5S, 5P, 5D, 6S, 6P, 6D, 6S, 6P পর্যন্ত লিখি। এটা পর্যন্ত যদি লিখি, এইভাবে যদি কক্ষক গুলো আমরা লিখি, তার শক্তির ক্রম আমরা হিসাব করতে পারবো এইভাবে। না, এই দিক থেকে লাইনের তীর চিহ্ন এদিকে আনতে হবে। তাহলে 1S, তার সমান্তরাল একটা লাইনের তীর চিহ্ন আনলাম 2S, তারপরে দেখো এই লাইনে পড়ে যাচ্ছে 2P, 3S, তারপরে পড়ে যাচ্ছে দেখো 3P, 4S, তারপরে পড়ে যাচ্ছে
3D 4P 5S, তারপরে পড়ে যাচ্ছে 4D 5P 6S, তারপরে পড়ে যাচ্ছে 4A 5D 6P। এইভাবেও আমরা এই কক্ষগুলিকে বা উপশক্তি স্তরগুলোকে শক্তি অনুযায়ী সাজিয়ে লিখতে পারি। তো এই নীতিতে আমরা এটাই জানলাম যে কোন কক্ষকে বা কোন উপশক্তি স্তরে ইলেকট্রন প্রথমে প্রবেশ করবে না নিম্ন শক্তি স্তরে, নিম্ন শক্তি স্তর কার সেটা আমরা কি করে ডিফাইন করব বা কি করে নির্ণয় করব সেই সম্পর্কে ডিটেলস এই ক্লাসে আমরা আলোচনা করলাম। তো স্টুডেন্ট, আজ এই পর্যন্তই। যদি এই সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থাকে বা সমস্যা থাকে আমাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, টাটা।